আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আমার সাথে আছেন আন-নূর একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, কলাবাগান ঢাকার মসজিদে বাক্কাতুল মোবারকার ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখক ও ইসলামী অর্থনীতির গবেষক ডক্টর মোহাম্মদ শওকত আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলাম মানুষকে পৃথিবীর খলিফা হিসেবে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেয়। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে শরিয়ার মৌলিক নির্দেশনাগুলো কি একটু বলবেন? একজন খলিফার দায়িত্ব পৃথিবীকে ধ্বংস করা নয়, পৃথিবী কিভাবে সুন্দর রাখা যায়, পৃথিবীতে মানুষ কিভাবে বসবাস করতে পারে তার উপযুক্ত রাখা যায়, এটা কিন্তু মানুষ হিসেবে মানুষের দায়িত্ব। আমরা যেন শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ এগুলোর মাধ্যমে আমরা যেন এই সুন্দর বসুন্ধরাকে, সুন্দর পৃথিবীকে আমরা যেন বসবাসের উপযুক্ততা আমরা হারিয়ে না ফেলি। তাহলে কোরআনের নির্দেশ হচ্ছে, শরিয়ার নির্দেশ হচ্ছে, পৃথিবীকে আমি যেন কোনোভাবেই আমার দ্বারা কোনো দূষণের মাধ্যমে বা যে কোনো ওয়েতে আমরা যেন পরিবেশকে আমরা নষ্ট না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে কিভাবে মানুষ বসবাস সুন্দরভাবে করতে পারে তার দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি কোনো বৃক্ষ রোপণ করে, সেই বৃক্ষ থেকে কোনো পাখি, কোনো চতুষ্পদ জন্তু, এমনকি কোনো মানুষও যদি উপকৃত হয়, ভক্ষণ করে, কেউ ছায়ায় বিশ্রাম গ্রহণ করে, কেউ অক্সিজেন নেয়। এই হাদিসের অর্থ এত ব্যাপক এবং বিস্তৃত যে এটা দীর্ঘ সময় এটা এক্সপ্লেইন করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবেশের কথা চিন্তা করেছেন, আধুনিক যুগের পরিবেশবাদীরা কল্পনাও করে নাই। সবেমাত্রই 1-2 দশক আগে মানুষ পরিবেশ নিয়ে চিন্তা শুরু করেছেন, কিন্তু আপনি চিন্তা করতে পারেন সেই 1450 বছর পূর্বে একজন মানুষ, মরুভূমির একজন মানুষ, মরু অঞ্চলের একজন মানুষ, সেই মানুষটা বৃক্ষরোপণের ব্যাপারে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য তার চিন্তা, তার চেতনাটা কত চমৎকার ছিল। সুতরাং আমরা অবশ্যই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য, বসবাসের উপযুক্ত রাখার জন্য আমি চেষ্টা করে যাব। আমার দ্বারা যেন কোনো কারণেই কোনো বিপর্যয় সৃষ্টি না হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি যেন অন্যের ক্ষতির কারণ না হই। গ্রিন হাউস ইফেক্ট একটা নাম পরিভাষা আছে, এটাকে আমরা সবাই জানি, আমরা শুনেছি, আমি দীর্ঘ এক্সপ্লেনে যাচ্ছি না। তো এই গ্রিন হাউস ইফেক্ট যেটা হচ্ছে, এর কারণে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে, তারপরে পরিবেশের বিপর্যয় ঘটছে। এই জায়গাগুলোতে যদি আমরা এখনই এই মুহূর্তে যদি আমরা সচেতন না হই, আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল। সুতরাং এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য, এই বসুন্ধরাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমার জায়গা থেকে আমি যদি ভূমিকা পালন করি, আমরা যদি চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এই পৃথিবীকে আমরা বাসযোগ্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা বসুন্ধরা আমরা রেখে যেতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শওকত আলী। আপনার কাছে জানতে চাই, কার্বন ক্রেডিট ব্যবস্থা বাস্তবিকভাবে এখন বর্তমানে যুগে মানুষ আধুনিক বিশ্বকে কার্বন ক্রেডিট ব্যবস্থাটা চালু করার চেষ্টা করছে। তো এই ব্যবস্থাটা আসলে কিভাবে কাজ করে এবং এটি কিভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? যে কার্বন ক্রেডিটটা কি আসলে? কার্বন ক্রেডিটটা হলো অনুমোদিত সার্টিফিকেট সিস্টেম। সেটা কেমন? একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান বা একটা দেশ কি পরিমাণ কার্বন নিঃসরণ করবে এর সীমারেখা নির্ধারণ করে দেওয়া। যেমন একটি দেশকে নির্ধারণ করে দেওয়া হলো যে 2 লক্ষ টন কার্বন সে নিঃসরণ করবে। যদি এর চেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, তাহলে সে অতিরিক্ত যে কার্বনটা নিঃসরণ করেছে এর জন্য তাকে ক্রয় করতে হবে কত টন কার্বন সে অতিরিক্ত নিঃসরণ করেছে। ঠিক এমনিভাবে একটা প্রতিষ্ঠানকে নির্ধারণ করে দেওয়া হলো যে 100 টন কার্বন সে সারা বছরে নির্গত করবে, কিন্তু সে 100 টনের কম করেছে, 80 টন করেছে। তাহলে এই যে 20 টন কম করেছে, এই জন্য সে এই 20 টন কার্বন সে যে কম করেছে, এই জন্য এটাই ক্রেডিট। এই 20 টন কার্বন ক্রেডিট সে বিক্রি করতে পারবে। এরকম একজন ব্যক্তিও এরকম নির্ধারণ করা যেতে পারে। উন্নত কান্ট্রিগুলোতে, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে এই সিস্টেম চালু হয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় 30টা দেশে, যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু তাদের দেশে
কার্বন ক্রেডিট সিস্টেম চালু করেছে। আমাদের দেশে কার্বন ক্রেডিট সিস্টেম চালু নাই, কিন্তু আমরা কিন্তু কার্বন ক্রেডিট বিক্রি করছি। যদিও আমাদের দেশে চালু নাই, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা কার্বন ক্রেডিট বিক্রি করছি। কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে আমাদের পরিবেশের যে উপকার হয় সেটা হলো, আমরা যদি আমাদের দেশে কার্বন ক্রেডিট সিস্টেমটা চালু করতে পারি, তাহলে তখন প্রতিযোগিতা হবে কে কত কম কার্বন নিঃসরণ করে। সেই সাথে আমাদের যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলো তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত হবে, সোলার বিদ্যুতে উৎসাহিত হবে, বায়োগ্যাসে উৎসাহিত হবে। এরকম বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কার্বন ক্রেডিট তারা বিক্রি করার একটা সুযোগ পাবে। মুফতি আবু মোহাম্মদ রহমানী, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে কার্বন ক্রেডিট এ বিষয়ে দূষণ কমানোর বিনিময়ে আর্থিক একটা সুবিধা পাওয়া যায়। তো এই ধারণাকে আসলে শরিয়া কোন দৃষ্টিতে দেখে? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে মাসলাহাত, কল্যাণ। যদি আমরা কল্যাণের কথা বিবেচনা করি, ইসলাম তো এটাকে ইন্সপায়ার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নেকি এবং কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। তো কার্বন যেটা নির্গমন হচ্ছে, এটা যত কমানো যাবে তত পৃথিবীবাসীর জন্য, মানুষের জন্য ভালো। এটা একটা কল্যাণকর, এটা একটা জনকল্যাণকর কাজ। তো ইসলাম আমাদেরকে এই জায়গাটায় ইন্সপায়ার করে। ইসলামের আরেকটা মূলনীতি আছে, ইজালাতুদ দরার, ক্ষতি অপসারণ করা। যত বর্জ্য কম নির্গমন হবে তত ক্ষতি থেকে মানুষ বাঁচবে, পৃথিবী থেকে মানুষ বাঁচবে। আর যদি আমরা শরিয়ার অ্যালাউ করে কিনা সেই জায়গাটায় আমরা যদি একটু চিন্তা করি, তাহলে এখানে আমাদেরকে একটু গভীরে যেতে হবে যে আমাদের যে পরিমাপ যেটা আছে এটা যদি ঠিক হয়, কে কত বর্জ্য নির্গমন করলো কি করে নাই, এটা যদি ঠিকভাবে পরিমাপ হয়, এখানে যদি ধোঁকা না থাকে, অর্থাৎ বাইয়ে গরারের মধ্যে যদি এটা না চলে যায়, যেই সকল ক্রয় বিক্রয়ের মধ্যে ধোঁকার লেশ আছে, সম্ভাবনা আছে, সেটাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইসলামের আরও কিছু প্রিন্সিপাল আছে, যে একটা হচ্ছে বাইয়ে মাজহুল, যেটা স্পষ্ট না, অথবা বাইয়ে মাদুম, যার অস্তিত্বই নাই। এরকম যদি কিছু হয় তাহলে সেগুলো কিন্তু ইসলাম এলাও করে না। ক্ষতি থেকে বাঁচার যদি বিষয়টা আছে, সেটা নিয়ে আমরা যদি চিন্তা ফিকির করি, তাহলে ইসলাম এই জায়গাগুলোকে নিষেধ করে না। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এই খাত থেকে কি ধরনের অর্থনৈতিক সুযোগ নিতে পারে বলে মনে করেন, এবং চ্যালেঞ্জগুলো কি? এখন আমরা এটা কিভাবে আর্থিক খাত থেকে এই কার্বন ক্রেডিট বিক্রি করে কিভাবে আমরা লাভবান হতে পারি? বন্ধু চুলা, আপনারা জানেন বন্ধু চুলা, 3 লক্ষ বন্ধু চুলা গ্রামের প্রান্তিক দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। বরেন্দ্র এলাকায় কৃষি অ্যাগ্রো প্রজেক্টের মাধ্যমে কিছু কাজ করা হয়েছে। রংপুর এলাকায় বৃক্ষ রোপণ করে এই কার্বন ক্রেডিট আমরা তৈরি করে আমরা বিক্রি করেছি। কিভাবে? কার্বন ক্রেডিট কিন্তু দুটা সিস্টেম, একটা কার্বন নিঃসরণ কম করার মাধ্যমে, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড শোষণ করার মাধ্যমে। আপনি বৃক্ষরোপণ করলে কার্বন ডাই অক্সাইড শোষণ হবে। আবার যদি আপনি জীবাশ্ম জ্বালানি কম জ্বালান, যদি কম পোড়ান, তাহলে সেটাও কি হবে? নির্গমন কম হবে, এতে ক্রেডিট হয়। আপনি শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশে 2টি ম্যানগ্রোভ বন ছিল, একটা হলো সুন্দরবন, একটা হলো চকরিয়া বন। চকরিয়া বনের কোনো অস্তিত্ব নাই, এই ম্যানগ্রোভ বনটির কোনো অস্তিত্ব নাই। আমরা এই বনটা আবার পুনরায় এখানে বনভূমি সৃষ্টি করতে পারি। মধুপুর বন, বিশাল বনভূমি, কিন্তু গাছ নাই। সেখানে আমরা ব্যাপক বৃক্ষরোপণ করে আমরা কার্বন ক্রেডিট অর্জন করতে পারি, বিক্রি করতে পারি। উপকূলীয় অঞ্চলে ব্যাপক আমরা বৃক্ষরোপণ করতে পারি। আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে উত্তরবঙ্গ মরুভূমি হবে, সেই উত্তরবঙ্গে ব্যাপক আকারে আমরা বৃক্ষরোপণ করতে পারি। আমি চাই যে দেশীয় গাছ বেশি বেশি লাগানো হোক। আমাদের দেশে শত শত কিলোমিটার রেল লাইন আছে, সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সৌর প্যানেল স্থাপন করতে পারি শত শত কিলোমিটার। মহাসড়কের পাশ দিয়ে আমরা শত শত কিলোমিটার আমরা এটা করতে পারি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি যদি কোরিয়াতে যান, হাজার হাজার কিলোমিটার মহাসড়কের পাশ দিয়ে তারা সৌর প্যানেল বসিয়েছে। আমরা যদি এই জায়গাগুলো কাজে লাগাই, তাহলে আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতিটা পূরণ হতে পারে, এবং আমরা কার্বন ক্রেডিট আমরা দেশের বাইরে আমরা বিক্রি করতে পারবো। এ পর্যায়ে হাফেজ মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানী, আপনার কাছে জানতে চাই, পরিবেশ রক্ষায় ব্যবসা প্রতিষ্ঠানকে দায়িত্বশীল করতে ইসলাম কি ধরনের নৈতিক ও আইনগত দিক নির্দেশনা দেয়, এই বিষয়টা আমরা একটু জানতে চাই। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ।
জীবনের এমন কোনো দিক নেই যেটা ইসলাম আলোচনা করে না, ইসলাম দিক নির্দেশনা দেয় না। ইসলাম শুধুমাত্র আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শেখায় না। কিভাবে আমার অর্থনীতি চলবে, রাজনীতি চলবে, সমাজনীতি চলবে, প্রত্যেকটা জায়গায় ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আমি যদি স্পেসিফিকভাবে বলি যে ইসলাম আমাকে ব্যবসায়ের ক্ষেত্রে কী দিক নির্দেশনা দেয়, আজকের পৃথিবীতে পুঁজিবাদী অর্থব্যবস্থা যারা অবাধ স্বাধীনতা ভোগ করে, অবাধ স্বাধীনতা কখনো ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য ভালো ফলাফল বয়ে আনে না, কিন্তু ইসলাম এই জায়গায় সীমারেখা টেনে দিয়েছে। এই স্বাধীনতা তুমি ভোগ করবে কিন্তু অবাধ না, তোমাকে জবাবদিহি করতে হবে। পুঁজিবাদী অর্থব্যবস্থা যেটা আছে যে সেখানে চাহিদা এবং যোগান, যা ইচ্ছা যেমন ইচ্ছা, যিনি পুঁজিপতি বা যিনি প্রোডাক্ট উৎপাদন করেন তিনি যেমন ইচ্ছা তিনি করতে পারেন। সেখানে জনকল্যাণ, সমাজের কল্যাণের এইগুলোর কোনো বালাই সেখানে নাই। এজন্য সেখানে জুয়া বলেন, মাদক বলেন, সব কিছু সেখানে অ্যালাউ। কিন্তু ইসলাম আমাকে এই জায়গায় সীমারেখা দিয়েছে, যেগুলো আমার জনগণের জন্য যেগুলো কল্যাণকর নয়, যেগুলো ক্ষতিকর, তারপরে সভ্যতার জন্য যেগুলো ক্ষতিকর, মানুষের জন্য যেগুলো ক্ষতিকর, ইসলাম কিন্তু সেগুলো অ্যালাউ করে না। সুতরাং এই জায়গায় প্রথম কথা হচ্ছে এটা যে আমাকে জবাবদিহির আওতায় আনতে হবে। 2 নম্বর হচ্ছে আমানতদারিতা থাকতে হবে। আমানতদার অর্থ এই না যে শুধুমাত্র আপনি আমার কাছে 2 টাকা রাখলেন, আমি এটা গচ্ছিত রাখলাম না। আমানতের একটা ব্যাপক অর্থ আছে, টোটাল লাইফের সব কিছু আমার কাছে আমানত। আমি আমানতের বাইরে কখনোই যেতে পারবো না। 3 নম্বর হচ্ছে আমাকে সৎ হতে হবে, সৎ। যে আমি আমার জায়গাটা থেকে আজকে আমি আমার স্বার্থ আমি খুব একেবারে 100 নিচ্ছি, কিন্তু এর প্রভাব পরিবেশের উপর পড়ছে কিনা, পানির উপর পড়ছে কিনা, বাতাসের উপরে পড়ছে কিনা, মানব সভ্যতার উপরে পড়ছে কিনা, সমাজের উপর পড়ছে কিনা, মানুষের উপর পড়ছে কিনা, ক্ষতি হচ্ছে কিনা, এটা আমরা দেখছি না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে স্পষ্ট থাকতে হবে। সর্বোপরি জবাবদিহিতার 2টা দিক আছে। একটা হচ্ছে যে আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে আমাকে পিওর থাকতে হবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আখিরাতে কি জবাব দেব। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রের যারা দায়িত্বশীল থাকবে, যদি ইসলামী সরকার থাকে, ইসলামী খেলাফত ব্যবস্থা থাকে, অবশ্যই বাজার নিয়ন্ত্রণের জন্য তাদের রুলস যেগুলো থাকবে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। সুতরাং আমানতদারিতা, জবাবদিহিতা, সততা, ওজনে কম না দেওয়া, এগুলো সব ইসলামিক রুলস, কিন্তু আমরা এগুলো ফলো করি না। ইনশাআল্লাহ যদি খেলাফত ব্যবস্থা কায়েম হয়, কোরআনের শাসন কায়েম হয়, তাহলে ইসলামী অর্থনীতির সৌন্দর্য এগুলো মানুষ অবলোকন করবে। শুধুমাত্র মানুষ না, টোটাল পৃথিবীর সমগ্র সৃষ্টিজীব তখন এই সৌন্দর্য তারা ভোগ করতে পারবে এবং উপকৃত হতে পারবে। পরিবেশ বান্ধব বিনিয়োগ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন? বর্তমানে আমাদের দেশে রোগবালাই চরমভাবে বেড়ে যাচ্ছে, ক্যান্সার বেড়ে যাচ্ছে। কারণটা কি? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, ক্লোরোফ্লোরো গ্যাস নির্গত হচ্ছে। এগুলো স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার 15 কিলোমিটার দূরত্ব থেকে 35 কিলোমিটার দূরত্ব, এখানে আল্লাহ একটা চাদর নির্মাণ করেছেন। সূর্যের যে অতি বেগুনি খারাপ রশ্মি, সেই রশ্মিগুলো এই চাদরে আটকিয়ে দেয়। কিন্তু আমরা বেশি বেশি এই খারাপ গ্যাস নির্গত করার কারণে সেই ওজোন স্তরে ফুটা তৈরি হচ্ছে, খারাপ রশ্মি পৃথিবীতে আসছে, আমরা দুরারোগ্য রোগে, ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছি। প্রথম কাজ, গ্রিন ফাইন্যান্সকে বেশি বেশি উদ্বুদ্ধ করতে পারে। ব্যাপক আকারে গ্রিন ফাইন্যান্স করবে ব্যাংকগুলো, গ্রিন বন্ড চালু করতে পারে। তৃতীয়ত, পেপারলেস ব্যাংকিং করতে পারে। চতুর্থ যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের ইট ভাটাগুলো এখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। ইলেকট্রিক পদ্ধতিতে আমরা ইট ভাটাগুলো করতে পারি, তাহলে কিন্তু এখানে অনেক কার্বন নিঃসরণ কমে যেতে পারে। বায়োগ্যাস প্ল্যান্ট, ছোট ছোট বায়োগ্যাস, একটা পরিবারের জন্য একটা ছোট্ট বায়োগ্যাস প্ল্যান্ট যথেষ্ট। সে তাহলে জীবাশ্ম জ্বালানি পোড়াবে না, কাঠ পোড়াবে না, লতা পাতা পোড়াবে না, সে গাছের অংশ পোড়াবে না। তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইডটা নির্গমনটা কম হবে। এই সমস্ত ক্ষেত্রে ব্যাংক অনেক বেশি বিনিয়োগ করতে পারে, উৎসাহিত করতে পারে। দেশের কল্যাণ হবে, ব্যাংকেরও কল্যাণ হবে, এবং সামগ্রিকভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যেতে পারবো। আমাদের আরেকটি সবচেয়ে বড় প্রবলেম আছে, সে প্রবলেমটা হলো আমাদের ট্রান্সপারেন্সির অভাব, আমাদের জবাবদিহিতার অভাব, আমাদের স্বচ্ছতার অভাব আছে, আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন। কোনো প্রজেক্ট নিলে সেই প্রজেক্টে আন্তর্জাতিকভাবে যদি আমরা ফাইন্যান্স পেয়ে থাকি, সেই ফাইন্যান্স তারা অনেকগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেয়। তার প্রথম ক্রাইটেরিয়া থাকে যে এখানে কোনো দুর্নীতি বা অস্বচ্ছতা থাকবে না। কিন্তু আমাদের দেশে এটা সবচেয়ে বড় প্রবলেম। আমরা দুর্নীতি মুক্তভাবে
এই সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারি না। সর্বোপরি আমাদের দেশ এবং জাতির জন্য আমি যে কথাটি বলতে চাই যে কার্বন ক্রেডিট সিস্টেম আমাদের দেশে অতি দ্রুত চালু করা দরকার। প্রত্যেকটা কোম্পানিকে যারা বর্জ্য নির্গমন করে, এই বর্জ্য নির্গমন যাতে ইটিপি ছাড়া কেউ করতে না পারে, এটা আরও বেশি জবাবদিহিতার আওতায় আনা দরকার। সমস্ত ইটভাটাগুলোকে ইলেকট্রিক ইটভাটায় কনভার্ট করা দরকার। আমাদের বেশি বেশি সোলার প্যানেল নির্মাণ করা দরকার। আমাদের বেশি বেশি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা দরকার। বন্ধু চুলার মতো এরকম চুলার ব্যাপক প্রসার ঘটানো দরকার। আমাদের যে সমস্ত পতিত জমিগুলো আছে, জমিগুলোতে বৃক্ষরোপণ করা দরকার। আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক আকারে বৃক্ষরোপণ দরকার। বিশেষ করে চকরিয়া বনকে পুনরুদ্ধার করে আবার একটি ম্যানগ্রোভ বন যাতে তৈরি করা যায়। আমাদের যে বনভূমিগুলোতে গাছ উজাড় করে শেষ করে দিয়েছে, সেগুলোতে আবার যাতে গাছ ব্যাপক আকারে বনায়ন সৃষ্টি করা যায়, এই জন্য আমাদের সবাইকে সোচ্চার হওয়া দরকার। দেশের সরকারকে সোচ্চার হওয়া দরকার এবং ব্যাংক এবং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে সোচ্চার হওয়া দরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।